একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকে হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে আমরা পাঠ পরিকল্পনা অনুযায়ী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী ঢাকা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা সেটি নিয়ে আলোচনা করব। ব্যাংক সমন্বয় বিবরণী 3টি পদ্ধতিতে যে প্রস্তুত করা হয় সেখান থেকে একটি পদ্ধতি হচ্ছে কি এক ধাপ পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত কিংবা সনাতন পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত। আমরা এটার উপরেই ক্লাস করছিলাম। তো এখানে শুধু একটি ব্যাংক সমন্বয় বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় তার উপরে ক্লাসগুলো হচ্ছিল। আজকে আমরা বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন আসে অর্থাৎ সৃজনশীল প্রশ্নে 3টি পার্ট থাকে ক খ গ, ওই 3 পার্টে যে ফুল ফরম্যাটের অঙ্ক সেটি আমরা সমাধান করব, অর্থাৎ আমরা ক খ গ 3টি সমাধান করে দেখাবো। তো তোমরা প্রত্যেকেই ঢাকা বোর্ড 2019 সালের 8 নম্বর প্রশ্নটি দেখো। ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেখানে জনাব রহমানের হিসাব বইতে 2018 সালের 31 ডিসেম্বর তারিখের কিছু তথ্যাবলী এখানে দেওয়া আছে। তো তথ্যাবলীগুলো আমি পরে করছি, আগে রিকোয়ারমেন্টগুলো দেখি। ক নম্বরে আমাদের বের করতে হবে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের একটি তালিকা তৈরি করো। আর খ নম্বরে হচ্ছে উপরোক্ত তথ্যাবলী হতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আর গ নম্বরে আমাদের বের করতে হবে 4, 5, 6 ও 7 নং লেনদেন থেকে জাবেদা প্রস্তুত করা। তো প্রথমে আমরা ক নাম্বার রিকোয়ারমেন্টটা করব। ক নাম্বারে আমাদের কাছে কি চেয়েছে, যে লেনদেনগুলো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি সেগুলোর তালিকা। তো আমরা দেখি লেনদেনগুলো। একটি লেনদেন আছে যে 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি। 5,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে, সেটা এখনও পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। যেহেতু ব্যাংকে উপস্থাপন করা হয়নি তার মানে কি এটা ব্যাংকে কিন্তু এখনও লিপিবদ্ধ করা হয়নি, ব্যাংক কর্তৃপক্ষ তার স্টেটমেন্টে এটা এন্ট্রি দেয়নি। এরপর আরেকটি লেনদেন আছে 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখন আদায় হয়নি, অর্থাৎ চেক জমা করা হয়েছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। যেহেতু ব্যাংক কর্তৃক এখনো টাকা আদায় হয়নি তার মানে এটাও কি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। আরেকটি লেনদেন হচ্ছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছে। চেক ইস্যু করে আমরা জমা দিয়েছি, জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক সেটাকে ডিসঅনার করেছে। যেহেতু ব্যাংক সেটাকে প্রত্যাখ্যান করেছে তার মানে কি ব্যাংক তার বিবরণীতে লিপিবদ্ধ করেনি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যতগুলো লেনদেন দেওয়া আছে তার মধ্যে আমরা এই 3টি লেনদেন পেলাম যেগুলো ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। এখন আমরা প্রশ্ন অনুসারে একটা ছকের সাহায্যে এগুলোকে সাজিয়ে দিই। ক নাম্বার দিয়ে হেডিং দিয়ে নিলাম ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা। একটি ছোট একটি ছক আমরা করে নিয়েছি বিবরণ আর টাকার জন্য। তো আমরা প্রথম লেনদেন পাচ্ছি হচ্ছে 2 নাম্বারেতে 5,000 টাকার ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। লিখব ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটা হচ্ছে টাকার অ্যামাউন্ট 5,000। এরপরে ছিল 10,000 টাকার চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। টাকা হচ্ছে 10,000। লাস্ট আরেকটি লেনদেন আছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে।
এটার অ্যামাউন্ট 3000। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ক নাম্বার আমাদের 2 মার্কসের অঙ্ক শেষ। যেগুলো ব্যাংক মেমোতে লেখা হয়নি, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, আর ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, এই লেনদেনগুলি হচ্ছে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি। এরপর খ নম্বরে আমাদেরকে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে খ নম্বরে কি বের করতে হবে? কি করতে হবে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। তো আমরা যখন এক ধাপ পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তখন কিন্তু দুইটা জিনিস খেয়াল করি। একটা হচ্ছে যে কি নিয়ে অঙ্কটি শুরু করা হচ্ছে, মানে নগদান বইয়ের উপর ভিত্তি করে শুরু করা হচ্ছে না ব্যাংক বিবরণীর উপর ভিত্তি করে শুরু করা হচ্ছে। আরেকটি দেখতে হয় যে ব্যালেন্সটা কি ব্যাংক জমার উদ্বৃত্ত নাকি ব্যাংক জমা অতিরিক্ত। তো তোমরা প্রত্যেকে দেখছো যে প্রশ্নে কিন্তু 1 নম্বর লেনদেনে লেখা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। তাহলে আমরা অঙ্কটা শুরু করব কি নিয়ে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 70,000 টাকা। তার আগে ছকে কিন্তু উপরে লিখে নিয়েছি খ নাম্বার দিয়ে জনাব রহমানের ব্যাংক সমন্বয় বিবরণী এবং তারিখ দিয়ে দিয়েছি প্রশ্নে যেটা ছিল 31শে ডিসেম্বর 2018। এরপর অবশ্য তোমাদের মনে আছে যে নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে আমরা প্রশ্ন শুরু করি তাহলে আমাদের সমন্বয়টা করতে হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্তের সাথে, অর্থাৎ আমাদের রেজাল্ট আসবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত। সাথে তোমাদের এটাও মনে আছে যে অঙ্কটা মূলত আমরা একটা কনসেপ্টের উপরে করি। যখন আমরা ব্যাংক বিবরণীর সাথে মিলাই তখন আমরা ব্যাংকের কথা শুনি যে লেনদেনগুলো প্রশ্নে দেওয়া আছে সৃজনশীল প্রশ্নে, সে সম্পর্কে ব্যাংক কি রিপ্লাই দিচ্ছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে। কোনো লেনদেনের কারণে যদি ব্যাংকের টাকা আমার কম দেখায় তাহলে আমি মিলানোর জন্য অ্যাডজাস্ট করার জন্য এখানে বিয়োগ করব, এখানেও কমাবো। যদি কোনো কারণবশত কোনো লেনদেনের কারণে যদি ব্যাংক থেকে রিপ্লাই আসে যে আমাদের অ্যাকাউন্টে টাকা বেশি আছে বা যোগ করা হয়েছে বা বৃদ্ধি হয়েছে, আমরাও এখানে বাড়াবো বা বৃদ্ধি করব বা যোগ করব। তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা দেখি 2 নম্বর লেনদেন কি 5,000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তোমাদের অবশ্যই মনে আছে যে চেক ইস্যু করা হয় কি কোনো পাওনাদারকে টাকা পরিশোধের জন্য, কর্মচারীদের বেতন দেওয়ার জন্য, মানে সোজা কথা যে কোনো পরিশোধের জন্যই কিন্তু আমানতকারী চেকটা ইস্যু করে থাকে। তো চেক কি ইস্যু করা হয়েছে, এই চেকটা যদি ব্যাংকে উপস্থাপন করা হতো, ধর একজন পাওনাদারকে 5,000 টাকার একটি চেক দেবো না, আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেন। সে পাওনাদার কিন্তু এখনো ব্যাংকে যায়নি, চেকটা উপস্থাপন করেনি। যদি চেক উপস্থাপন করতো তাহলে কি হতো? ব্যাংক কি চেকে যে পরিমাণ অ্যামাউন্ট মানে 5,000 লেখা আছে সে পরিমাণ টাকা পরিশোধ করে দিত। এই 5,000 টাকা পরিশোধ করে দিলে কি আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কি টাকা কমে যেত না? জনাব রহমানের 5,000 টাকা কি কমে যেত? কিন্তু যেহেতু চেকটি ব্যাংকে উপস্থাপন করেনি তাহলে 5,000 টাকা কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে জনাব রহমানের টাকা কমেছে? কমেনি, যা ছিল তাই আছে। মানে এটা টাকাটা হচ্ছে তোমার যেহেতু কমেনি তার মানে বৃদ্ধিপ্রাপ্ত অবস্থায় আছে। তো যেহেতু ব্যাংক বলছে যে না চেক উপস্থাপিত তো হয়নি, আমরা কোনো টাকা পরিশোধ করিনি, আমার যা টাকা ছিল তাই আছে, মানে কি টাকা আমার বেশি আছে, তা আমরা এখন মিলানোর জন্য এখানে এটা বেশি লিখব বা যোগ করব। তাহলে আমরা লিখতে পারি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি 5,000
বর্ণনামূলক অঙ্ক, এখানে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি, তোমরা এটাও লিখতে পারো। কেউ যদি লেখো যে পরিশোধের জন্য ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এটাও লিখতে পারো। মূল যে আমার কথা সেটা ঠিক থাকলে হলো যে যেভাবে এটাকে ডিসক্রাইব করো কোনো প্রবলেম হবে না। 3 নম্বর লেনদেন হচ্ছে 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। তাহলে তুমি বোঝো যে 10,000 টাকার একটা চেক ব্যাংক থেকে আদায় করার জন্য জমা দেওয়া হয়েছে। তো এই 10,000 টাকার চেকটা ধরো আমরা কোনো দেনাদারের কাছ থেকে পেয়েছি, পেয়ে ব্যাংকে জমা দিলাম। ব্যাংক যদি সে টাকাটা আদায় করতো তাহলে কি আমাদের ব্যাংকের টাকা কি বৃদ্ধি পেত না? ব্যাংক যদি জমাকৃত চেক আদায় করতো তাহলে কি আমার ব্যাংকের টাকা যা আছে সেখান থেকে আরো বৃদ্ধি পেত। কিন্তু এটা তো ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, তাহলে কি ব্যাংকের টাকা কি আমাদের বেড়েছে? বাড়েনি। কিন্তু যেহেতু ব্যাংকের টাকা বাড়েনি তার মানে কি এটা আমাদেরকে এখন বিয়োগ করতে হবে। তার মানে কম আছে, বাড়েনি মানে কি কম আছে, আমাকে এখানেও কমাতে হবে। তাহলে আমরা এখানে লিখব যে জমাকৃত চেক আদায় হয়নি। যে যেভাবে পারো লিখতে পারো প্রশ্নের সাথে মিল রেখে। তো আমি জায়গা স্বল্পতার কারণে খুব সংক্ষেপে লিখছি। জমাকৃত চেক আদায় হয়নি 10,000 টাকা। দেন আছে দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। দেনাদার কি করেছে? সরাসরি ব্যাংকে টাকা জমা দিয়েছে। কত টাকা? 15,000 টাকা। তো দেনাদার যখন ব্যাংকে সরাসরি 15,000 টাকা জমা দিয়েছে, এখন তুমি বলো এটা কি তোমার অ্যাকাউন্টের টাকা বা এই যে জনাব রহমানের অ্যাকাউন্টের টাকা কি কমেছে না বেড়েছে? অবশ্যই জনাব রহমানের অ্যাকাউন্টের টাকা কিন্তু বেড়েছে। এই যে 15,000 টাকার চেকটা যখনই সে সরাসরি জমা দিয়েছে, নগদান বই জানুক বা না জানুক, জনাব রহমান জানুক বা না জানুক, তার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিন্তু 15,000 টাকা বেড়েছে। যেহেতু ব্যাংকে বেড়েছে, এখন ব্যাংক বিবরণীর সাথে মেলানোর জন্য আমরা এটাকে বাড়িয়ে দিব। ওকে আমরা বাড়িয়ে দিচ্ছি। লিখি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আচ্ছা, জমাকৃত চেক আদায় হয়নি, এটি ছিল 3 নাম্বার লেনদেন। এটা অপশনাল যে কত নাম্বার লেনদেন, জাস্ট তোমাদের বোঝার জন্য, এটা দিলেও হবে না দিলেও হবে। আর এটা হচ্ছে 4 নাম্বার লেনদেন, 15,000 টাকা। তারপরে লেনদেন কি? ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে 3,000 টাকা। এই ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি ক্ষেত্রে যে বিষয় ঘটেছে, যে ঘটনা ঘটেছে, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে একই ঘটনা ঘটেছে। বিষয়টা কি? চেক ইস্যু করার পরে সেটা যখন ব্যাংকে জমা দেওয়া হলো, আমাদের ব্যাংক হতে কোনো কারণে টাকা নেই, না থাকার কারণে ব্যাংক সেটাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে এই যে 3,000 চেকটা যখন নাকি জমা দেওয়া হয়েছে, ব্যাংক যেটাকে কি করলো? ডিজঅনার করে দিল। ডিজঅনার করার কারণে কি আমার ব্যাংকের টাকা কমেছে না বেড়েছে? বলো দেখি কি হয়েছে? ব্যাংকের টাকা কিন্তু কমেনি। যদি ব্যাংক এটা টাকাটা পরিশোধ করতো, চেকের বিপরীতে টাকাটা প্রদান করতো, তাহলে অবশ্যই 3,000 টাকা কমে যেত। যেহেতু টাকাটা কমেনি তার মানে অবশ্যই বেড়ে আছে। চেক প্রত্যাখ্যান করার কারণে তো আমার টাকাটা কমে নাই, কমেছে, পরিশোধিত করেনি। আমার অ্যাকাউন্টে টাকা কমবে কিভাবে? কমে নাই, তার মানে বেড়ে আছে। এখন আমরা এটাকে বাড়িয়ে দিই, লিখব ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। এটা 5 নাম্বার লেনদেন, 3,000 টাকা। এরপরে 6 নাম্বার লেনদেন হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 2,000 টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। অর্থাৎ ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, নগদান বইতে অন্তর্ভুক্ত হয়নি, মানে জনাব রহমান জানে না। আচ্ছা, জনাব রহমান জানুক বা না জানুক বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে ব্যাংক যে লভ্যাংশ আদায় করেছে, এই
এই লভ্যাংশ আদায় করার কারণে জনাব রহমানের ব্যাংক অ্যাকাউন্টে কি ঘটনা ঘটেছে? তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কি বেড়ে গিয়েছে না? লভ্যাংশ আদায় মানে কি? যে কোনো আদায় করা মানে, যে কোনো প্রাপ্তি মানেই তো জনাব রহমানের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাওয়ার কারণ। তো যেহেতু এই লভ্যাংশ আদায় করার কারণে জনাব রহমানের অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পেয়েছে, আমরা ব্যাংক থেকে কি তথ্য পাচ্ছি? এই লেনদেনের কারণে তার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাচ্ছে। এখন এই লভ্যাংশের কারণে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, আমরাও এখানে বৃদ্ধি দেখাবো, মানে যোগ করে দেখাবো। আমরা লিখতে পারি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। 6 নম্বর লেনদেন 2000 টাকা। লাস্ট লেনদেন হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 100 টাকা আর ব্যাংক সুদ 200 টাকা। এগুলো নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। আচ্ছা, নগদান বইতে কি করেছে না করেছে আমরা সেটা পরে দেখব। ব্যাংক চার্জ ধার্য করেছে কত টাকা? 100 টাকা চার্জ ধার্য করেছে। তো ব্যাংক যখন চার্জ ধার্য করলো, তাহলে কি জনাব রহমানের অ্যাকাউন্ট থেকে সে 100 টাকা কি কেটে নিয়েছে? তার মানে কি জনাব রহমানের অ্যাকাউন্ট থেকে 100 টাকা মাইনাস হয়ে গিয়েছে। আমরাও এটাকে এখন মাইনাস করে দিব। লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এই লেনদেন হচ্ছে 7 নম্বর 100 টাকা। আর ব্যাংক সুদ মানে ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এটাকে আমরা ধরে নিলাম ব্যাংক সুদ মঞ্জুর করেছে। তো ব্যাংক সুদ মঞ্জুর করেছে মানে কি? জনাব রহমানের অ্যাকাউন্টে সে 100 টাকা এখানে সুদ মঞ্জুর করেছে 200 টাকা। এই 200 টাকা তার অ্যাকাউন্টে কি বৃদ্ধি পেয়েছে না? ব্যাংক যখন সুদ প্রদান করলো, ব্যাংক যখন সুদ জনাব রহমানকে দিল, তখন তার এই 200 টাকা কি বৃদ্ধি পেয়েছে অ্যাকাউন্টে। এখন আমরা এটাকে বৃদ্ধি করে দেখাবো, মানে যোগ করব। লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, এটা আমরা পেয়েছি 7 নম্বর লেনদেন থেকে 200 টাকা। এই ছিল আমাদের লেনদেন। তোমরা অঙ্কটা ভালো মতো লক্ষ্য করো। এখানে আসলে যেহেতু আমরা বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করে প্রত্যেকটা এন্ট্রি তোমাদেরকে বুঝিয়েছি, না বোঝার মতো কিছু দেখছি না। এখানে সোজা কথা একটাই কনসেপ্ট আমরা রাখবো, যাকে নিয়ে অঙ্ক শুরু করব তার বিপরীতে মিলাবো। নগদান নিয়ে শুরু করেছি, ব্যাংক বিবরণী অনুযায়ী আমাদেরকে মিলাতে হচ্ছে। যার সাথে মিলাবো তার রেসপন্স আমাকে শুনতে হবে, তার রিপ্লাই আমাকে সেই মোতাবেক আমাকে চলতে হবে। তো ব্যাংক বিবরণী এক্ষেত্রে আমাকে যা যা রিপ্লাই দিয়েছে আমি সেভাবে যোগ বিয়োগ করেছি। আমি যদি দেখেছি ব্যাংক বিবরণী কোনো কারণ আমাকে বলেছে তোমার অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পেয়েছে, মানে এখানে আমরা জনাব রহমানের অঙ্ক করছি, জনাব রহমানের অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পেয়েছে আমরা বা কমেনি, বৃদ্ধি পেয়েছে বা কমেনি একই কথা, সেক্ষেত্রে আমরা এখানে মিলানোর জন্য যোগ করেছি। যদি ব্যাংক কোনো কারণে রিপ্লাই দিয়েছে জনাব রহমানের টাকা কমেছে বা বৃদ্ধি পায়নি, সেক্ষেত্রে আমরা এখানে বিয়োগ করে দেখিয়েছি। জাস্ট এটাই একটা কনসেপ্ট। তো সেই হিসাবে আমরা যোগের আইটেম পেলাম এগুলো, আর হচ্ছে এগুলো পেলাম বিয়োগের আইটেম। যোগ করে আমরা পাচ্ছি 25,200 টাকা, আর এখানে আমরা যোগ করে পাবো 95,200 আর 10,100। এখন ব্যাংক অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 85,100। 4 নম্বরের খ নম্বর রিকোয়ারমেন্টের এই ছিল অঙ্ক। খুব অল্প সময় অঙ্কটা অ্যান্সার করা যায়, যেহেতু সহজ, খুব একেবারে সহজ এন্ট্রিগুলো বোর্ড পরীক্ষায় আসে। রিকোয়ারমেন্ট আমাদের শেষ হলো। এখন আমরা দেখি গ নাম্বার রিকোয়ারমেন্টে কি করতে হবে। গ
গ নম্বর আমাদেরকে 4, 5, 6 ও 7 নম্বর লেনদেনের জাবেদা দাখিলা দেখাতে বলেছে। তো জাবেদা দাখিলার জন্য আমরা জনাব রহমানের একটি জাবেদার ছক করে নিয়েছি। তোমাদের প্রত্যেকের মনে আছে এটা, যে জাবেদার ছকে কলাম থেকে কি কি তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা আর ক্রেডিট টাকা। তো প্রথমে আমরা তারিখ লিখে নিব। তারিখের ঘরে 2018 ডিসেম্বর 31। প্রথমে হচ্ছে আমাদের 4 নম্বর লেনদেনটা করতে বলেছে। 4 নম্বর লেনদেনে কি আছে দেখি। দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা কি আমরা ব্যাংকে জমা দিয়েছি, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিলে কি দাঁড়ায় বলো দেখি। যখন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হচ্ছে তখন আমাদের দুটি হিসাব আমরা পাবো। একটা হচ্ছে ব্যাংক, যেহেতু ব্যাংকে জমা দিয়েছে তাহলে এখানে নগদানের কোনো বিষয় আসছে না। আরেকটি পাবো হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। তো আমরা আধুনিক নিয়ম অনুসারে প্রাপ্য হিসাবটি লিখব। দেনাদারকে জমা দিল, এতে কি হয়েছে, প্রাপ্য হিসাব নামে একটি সম্পদ কি হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে না, কারণ দেনাদার তখন কমে গেল। আর দেনাদার বা প্রাপ্য হিসাব আমাদের জন্য কি সম্পদ। তো সম্পদ যদি কমে যায় তখন সেটা কি হবে, ক্রেডিট হবে। অপরপক্ষে এই লেনদেনের কারণে কি ঘটেছে, ব্যাংক হিসাব নামে একটি সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে। তো সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে, ডেবিট হবে। তোমরা এই হিসেবে বুঝতে পারো, আমরা এটাও বুঝতে পারো যে যখন নাকি আমাদের দেনাদার সৃষ্টি হয়েছিল তখন আমরা লেনদেন আমাদের যা ছিল সেটা বিপরীত করলেও হয়। তো আমরা এভাবেই দেখি বিষয়টা। তাহলে এখন আমাদের লেনদেনটা যাবে কি হবে, যেহেতু ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট 15,000 টাকা। আর প্রাপ্য হিসাব কমে গিয়েছে, তাহলে প্রাপ্য হিসাব যেহেতু কমে গেছে এটা আমরা করব ক্রেডিট। 15,000 টাকা। এখানে আমরা ব্যাখ্যা দিয়ে দিব। ওই একই কথাগুলো লিখতে হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। এরপর 5 নম্বর লেনদেন কি আছে দেখো। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছে। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছে। চেক ইস্যু করেছি কার জন্য, প্রদেয় হিসাবের জন্য করেছি, মানে পাওনাদারের জন্য করেছি। আর প্রত্যাখ্যান কে করেছে, ব্যাংক করেছে। যেহেতু আমার প্রদেয় হিসাবটা চেকটা ইস্যুকৃত চেকটা যেহেতু প্রত্যাখ্যাত হয়ে গেছে, তার মানে কি প্রদেয় হিসাব থেকে আমার এখন বৃদ্ধি পেয়েছে না, টাকা তো আমরা প্রদেয় হিসাবে পাওনাদারকে পরিশোধ করতে পারিনি, এটি কি বৃদ্ধি পেয়েছে। তো দায় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে সেটা কি হবে, ক্রেডিট। আর ব্যাংকের টাকা যেহেতু কমেনি, আমার ব্যাংকের সম্পদ বৃদ্ধি আছে, এটা হবে ডেবিট। সোজা কথা, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট টু প্রদেয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট টাকা হচ্ছে 3,000। প্রদেয় হিসাব ক্রেডিট। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে। এরপর 6 নম্বর লেনদেন।
মানে প্রাপ্ত লভ্যাংশ, এটা আমাদের জন্য একটা আয়। আয় হলে কি হয়? ক্রেডিট হয়। প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট 2000 টাকা। লিখব ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। 6 নম্বর লেনদেন। ব্যাংক চার্জ করেছে 100 টাকা আর ব্যাংক সুদ মঞ্জুর করেছে 200 টাকা। ব্যাংক চার্জ আমাদের জন্য কি, খরচ না আয়? এটা আমাদের জন্য খরচ। খরচ হলে কি হবে? ডেবিট হবে। তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আর চার্জটা করেছে কে? কোত্থেকে কমবে? ব্যাংক হিসাব থেকে। ব্যাংক হিসাব ক্রেডিট 100 টাকা। আমরা লিখব ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এটার আরেকটি লেনদেন আছে, সুদেরটা আমি এখানে মুছে এখানে লিখে দিচ্ছি। এটা ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ব্যাংক সুদ আমাদের জন্য হচ্ছে, যেহেতু সুদ মঞ্জুর করেছে এটা আমাদের জন্য আয়। আয় হলে ব্যাংক সুদ কি হবে? ক্রেডিট হবে। আর ডেবিট হবে ব্যাংক হিসাব। আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট টু ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 200 টাকা। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ফুল ফরম্যাটের একটি অঙ্ক। ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে এভাবে আসে। খ অথবা গ নম্বরে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়, বা দুটোতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা থাকতে পারে। আর ক নম্বর হচ্ছে 2 মার্কসের জন্য ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম বা ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, বা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, বা কি কি কারণে নগদান বইয়ের লেনদেন বৃদ্ধি পেয়েছে, বা কি কি কারণে ব্যাংক বিবরণীর লেনদেন হ্রাস পেয়েছে, এরূপ রিকোয়ারমেন্ট নিয়ে ক নাম্বারটা করা হয়। আর খ আর গতে তবে ম্যাক্সিমাম প্রশ্নে দেখা যায় যে ব্যাংক সমন্বয় বিবরণীর সাথে জাবেদা করতে বলে, আর জাবেদা সাধারণত এই লেনদেনগুলোর উপরে করা হয়। তো তোমরা বেশি বেশি করে বোর্ডের প্রশ্নগুলো ফলো করো এবং দেখো কোনটায় কিভাবে প্রশ্নগুলো সাজানো হয়। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বিগত ক্লাসগুলোতে এই যাবৎ যে কয়েকটি অঙ্ক তোমাদেরকে করানো হয়েছে, তার মানে আমরা ঢাকা বোর্ড 2017, 18 এবং 19 সালে প্রশ্ন করেছি। এই 3 সালের প্রশ্নটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে কমপ্লিট করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। আমি সকলের সুস্থতা কামনা করছি এবং আগামী মাস থেকে মানে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তোমরা সেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো, পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে থাকো। আর যে কোনো এই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় বা হিসাব বিজ্ঞানের যে কোনো সমস্যার জন্য, যে কোনো অধ্যায়ের যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদেরকে নক করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।